নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। স্কুলের শিক্ষক শিক্ষিকা, পানীয় জল সহ বেশ কয়েকটি দাবি নিয়ে রাস্তা অবরোধ করল কৈলাসহরের বাবুরবাজার এলাকার যুবরাজনগর কলোনি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। পরে এসডিএম বিশাল কুমারের হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা। কৈলাসহর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত বাবুরবাজারে অবস্থিত যুবরাজনগর কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। স্কুলের ছাত্রীরা কয়েকবার দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন এবং লিখিত পাঠালেও দপ্তরের পক্ষ থেকে আজ অবধি কোনো সদুত্তর না মেলায় শনিবার 9:30 থেকে স্কুলের ছাত্রীরা বাবুরবাজার এলাকার 3টি রাস্তা অবরোধ করে দেয়। ছাত্রীদের দাবি হলো, বহুদিন ধরে স্কুলে স্থায়ী কোনো প্রধান শিক্ষক নেই, স্কুলে কোনো বিজ্ঞান শিক্ষক নেই, বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি নেই, স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই, স্কুলে পর্যাপ্ত পরিমাণে বসার বেঞ্চ নেই ইত্যাদি। তাছাড়াও 2-3 বছর ধরে স্কুলের ছাত্রীরা জাতীয় স্তরে খেলাধুলায় প্রথম এবং দ্বিতীয় স্থান পাচ্ছে স্কুলের শারীর শিক্ষিকা প্রতিভা ঘোষের জন্য। সম্প্রতি প্রতিভা দিদিমণিকে দপ্তর বদলি করে দেওয়ায় ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ছাত্রীরা বলেন, অবিলম্বে দিদিমণির বদলি বাতিল করতে হবে। আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে হেডমাস্টার নেই। তারপরে এই ইয়ারে আমরা নতুন 10-এ উঠেছি, আর সামনে আমাদের মাধ্যমিক। তারপরে আমাদের এখানে কোনো ধরনের সায়েন্সের টিচার নেই। আমাদের যে ম্যাডাম ছিল ওকেও এখন বদলি করা হচ্ছে। যে ম্যাডাম আমাদেরকে বিভিন্ন ধরনের উচ্চ লেভেলে খেলাতে নিয়ে যেত, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যেত। আমরা বলে গিয়ে এখন ন্যাশনাল লেভেলে চান্স পেয়েছি। এখন এই ম্যাডামকে আমাদের স্কুল থেকে নেওয়া হচ্ছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন ধরনের প্রাইজ এনেছি। পিটিতে আমরা 5 বার গিয়েছি, কোনোদিন আমরা খালি হাতে ফিরে আসিনি। সব সময় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কোনো ধরনের থার্ড খুব কমে পেয়েছি। আমরা ফার্স্ট, সেকেন্ড প্রাইজ নিয়েই এসেছি। তাই আমরা আমাদের ম্যাডামকে এবং আমাদের স্কুলে হেডমাস্টার স্যার দেওয়ার দাবিতে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা কয়েকবার ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো ধরনের সুখবর আমাদেরকে দেয়নি কোনো ধরনের অফিসার। তাই আমরা বাধ্য হয়ে এখন রাস্তা অবরোধ করেছি। যদি তোমাদের আজকে এসডিএম 1 সপ্তাহ সময় দিয়েছে, যদি 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমার দাবি পূরণ না হয়, তাহলে তোমরা কি করবে? আমরা বৃহত্তম ধরনের আমরা পদক্ষেপ নেব। আমরা দরকার হলে আমাদের জান দিয়ে দেবো, কিন্তু আমাদের স্কুলে আমাদের হেডমাস্টার দিতেই হবে। আমাদের স্কুলে এইচএম স্যার নেই, সায়েন্সের টিচার নেই। এর মধ্যে আমাদের স্কুলে আমাদের একজন ম্যাডাম খেলার, তিনি পারিশাখ স্কুলে বদলি করার অর্ডার এসেছে। এই জন্য আমরা সবাই রাস্তা অবরোধ করছি। আমাদের স্কুলে দীর্ঘদিন থেকে সায়েন্সের টিচার নেই, এরপরে হেডমাস্টার নেই, এরপরে একজন ভালো টিচার ছিল খেলার, উনিও বদলি হয়ে গেছেন। তাই আমরা রাস্তা অবরোধ করছি। রাস্তা অবরোধের খবর স্থানীয় ইরানি থানা পাওয়া মাত্রই থানার কর্তাবাবুরা এসে ছাত্রীদের বুঝিয়ে সক্ষম হয়নি। এরপর প্রায় 1.5 ঘন্টা পর ঘটনাস্থলে এসডিএম ডক্টর বিশাল কুমার এসে ছাত্রীদের দাবিগুলো শুনে সহমত পোষণ করে ছাত্রীদের বলেন, আগামী 7 দিনের মধ্যে দাবি পূরণের চেষ্টা করবেন। এই আশ্বাস পেয়ে ছাত্রীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে। गर्ल्स हाई सेकेंडरी स्कूल में बच्चों ने रास्ता रोको किया है। उनकी कुछ जेन्युइन प्रॉब्लम्स हैं, जैसे हेडमास्टर नहीं हैं लगभग 1 साल से, साइंस टीचर नहीं हैं, काफ़ी दिनों से उनके एग्ज़ाम आ रहे हैं, पानी की समस्या है, नाइट गार्ड और प्यून की समस्या है, और उनकी एक बहुत प्रिय टीचर प्रतिभा घोष भी का ट्रांसफ़र हो गया है, जिसकी वजह से बच्चों में थोड़ा सा रोष है। तो हम कोशिश करेंगे एजुकेशन डिपार्टमेंट से मिलके कि इन चीज़ों का सॉल्यूशन जल्दी से जल्दी किया जाए, और मैं बच्चों से कहूँगा कि वो पढ़ाई में ध्यान रखें और हम उनकी प्रॉब्लम्स को जल्दी से जल्दी सॉल्यूशन करने की कोशिश करेंगे। তবে ছাত্রীদের পক্ষে মিডিয়া প্রতিনিধিদের বলা হয় যে আগামী 7 দিনের মধ্যে যদি দাবি পূরণ না হয়, তবে ছাত্রীরা আরো বৃহত্তর আন্দোলন করবে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার কৈলাসহরের লাটিয়াপুরা এলাকায় 2টি বাঁধের কাজ পরিদর্শনে যান কৈলাসহরের এসডিএম বিশাল কুমারের নেতৃত্বে সংবাদ মাধ্যম সহ এক প্রতিনিধি দল। বাঁধ তৈরির কাজ নিম্নমানের হওয়ায় ঠিকাদারের উপর ক্ষোভ ব্যক্ত করেন এসডিএম বিশাল কুমার।
আসন্ন বৃষ্টির মরশুম আসার পূর্বে কৈলাসহরের উত্তরাঞ্চলের লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মনু নদীর পাড় সংলগ্ন বাঁধের কাজ পরিদর্শন করতে কৈলাসহরের মহকুমা শাসক ডক্টর বিশাল কুমারের নেতৃত্বে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা সহ প্রেসের এক প্রতিনিধি দল শনিবার দুপুরে যান। গত 10 মাস পূর্বে বন্যায় কৈলাসহর শহর এলাকার দুর্গাপুরে বাঁধ ভাঙার সময় লাটিয়াপুরা এলাকার এই বাঁধের অবস্থাও খুবই খারাপ ছিল। লাটিয়াপুর এলাকায় দুটি জায়গায় বাঁধের অবস্থা খুবই খারাপ ছিল। এই দুই জায়গায় দুই ঠিকাদার আলাদা আলাদাভাবে কাজের বরাত পেয়ে কাজ শুরু করেছে প্রায় 4 মাস পূর্বে। আগামী 31 মার্চের মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও কাজ এখনো অর্ধেকই হয়নি। এই লাটিয়াপুরা এলাকায় এক ঠিকাদার কাজের বরাদ্দ পায় 400 মিটার বাঁধ মেরামতি করে 45,000 ব্লক তৈরি করে এর জন্য 3 কোটি টাকা ব্যয় হবে। অপর ঠিকাদার 240 মিটার বাঁধ মেরামতি করে 36,000 ব্লক তৈরি করবে, এর জন্য 2 কোটি 8 লক্ষ টাকা ব্যয় হবে। কিন্তু এসডিএম প্রেসের প্রতিনিধিদের নিয়ে কাজ দেখে বিস্মিত হয়ে যান। কাজের মান অতি নিম্ন হওয়াতে এসডিএম ক্ষোভ প্রকাশ করেন ঠিকাদারদের উপর এবং ইঞ্জিনিয়ারদের উপর। কাজে যে ইট বালি ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের। তাছাড়া ঠিকাদার তার নিজের মর্জি মতো কাজ করতে গিয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ হবে না, যার ফলে আগামী বৃষ্টির মরশুম শুরুর পূর্বে লাটিয়াপুরার বাঁধের কাজ শেষ হবে না এক প্রকার নিশ্চিত। এর ফলে আগামী বৃষ্টির মরশুমে কৈলাসহর ফের বন্যার কবলে পড়ছে তা এক প্রকার নিশ্চিত। आज मैं और वाटर रिसोर्स इंजीनियर लटियापुरा में जो एम्बैंकमेंट स्ट्रेंथनिंग का काम है वो देखने आए थे। ये काम 2 जगहों पे चल रहा है, एक 400 मीटर की लेंथ है और एक 280 मीटर की है। टोटल प्रोजेक्ट का कॉस्ट लगभग 5 करोड़ रुपए है। काम थोड़ा स्लो चल रहा है तो हमने उनको जो कॉन्ट्रैक्टर है उनको डांट लगाई है कि ये काम जल्दी कंप्लीट करें। डेडलाइन 31 मार्च से पहले ये काम कंप्लीट होना चाहिए ताकि मानसून आने पे लटियापुरा के लोगों को कोई नुकसान ना हो, उनके जान मान की हानि ना हो। और हम कांस्टेंट सुपरविज़न में हैं कि काम जिस पैरामीटर से दिया गया है उसी पैरामीटर्स पे कंप्लीट हो। और मैं इसमें आसपास के गांव वालों का भी सहयोग चाहता हूं कि अगर वो काम में कोई त्रुटि पाएँ, कोई कमी पाएँ तो प्लीज़ हमें हमारे ऑफिस में आके इन्फॉर्मेशन दें, हम उस पर जल्द कार्रवाई करेंगे। थैंक यू। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 1 বছরে বিজেপি আইপিএফটি সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই সাফল্য এসেছে। আগরতলা প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেখতে দেখতে বিজেপি আইপিএফটি সরকারের 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। রাজ্যবাসীর বহু আশা প্রত্যাশা রয়েছে এই সরকারের উপর। তাই প্রথম দিন থেকে এই সরকার জনস্বার্থে কাজ শুরু করে। কিন্তু 1 বছরে এই সরকার কাজ করতে গিয়ে কতটা সাফল্য পেয়েছে? কোনো কোনো ক্ষেত্রে এই সরকার সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রীর প্রেস দ্য মিটে সকল প্রশ্নের উত্তর উঠে আসলো। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, 1 বছরে বিজেপি আইপিএফটি সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার পদক্ষেপ সবচেয়ে কঠিন পদক্ষেপ ছিল। নেশামুক্ত ত্রিপুরা গড়তে গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাপও এসেছে, তথাপি সরকার কাজটা করতে পেরেছে। এনডিপিএস অ্যাক্টে 729টা মামলা হয়েছে, 250 জন অভিযুক্ত জেলে রয়েছে, 304 জনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে, প্রায় 72,000 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, সাথে অন্যান্য নেশা সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে নারী নির্যাতন 8.8% হ্রাস পেয়েছে। এটাও সরকারের সাফল্য বলে মিট দ্য প্রেসে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, এতেই সরকার সন্তুষ্ট নয়, সরকারের লক্ষ্য নারী নির্যাতন 0% নামিয়ে আনা। যে প্রশ্নটা আপনি রেখেছেন যে আমার সরকারের প্রধান কোনটা সাফল্য মনে হচ্ছে, আমার সরকারের প্রধান যে সাফল্য সেটা হচ্ছে ড্রাগস ফ্রি ত্রিপুরার যে পদক্ষেপ, সেটা সবচেয়ে কঠিন পদক্ষেপ ছিল। কারণ তাতে দীর্ঘ 10-15 বছর যাবত, যতটা আমার কাছে ডাটা রয়েছে সরকারের কাছে, উপর থেকে নিচে পর্যন্ত একটা সিন্ডিকেট হয়ে গেছিল ও সেটাকে ব্যবস্থা মেনে নিয়েছিল। তো সেটাকে
বন্ধ করা বা তার শক্ত হাতে লাগা সেটা কঠিন পদক্ষেপ ছিল। আমি দেখেছি অনেক জায়গাতে অনেক প্রেশার এসছে, কিন্তু আলটিমেটলি সেই কাজটা করতে আমরা সক্ষম হয়েছি। সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সেটা আমি বলবো না, কিন্তু আজকের দিনে এই ত্রিপুরা থেকেও কল্পনা করতে পারিনি যে এই ড্রাগস ফ্রি ত্রিপুরা করার জন্য, মহিলাদেরকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য, এটা দুইটা একটার সঙ্গে যুক্ত আছে। তো তাতে 729টা কেস হয়েছে এনডিপিএস, আর 250 জন জেলে আছে, 304 জনের কাছাকাছি যাদেরকে চার্জশিটে করা হয়েছে। তো বড় মাত্রায় অ্যারেস্ট হয়েছে এবং তাতে 72,000 কিলোর কাছাকাছি গাঁজা সিজ হয়েছে। और बाकी ब्राउन शुगर, याबा टैबलेट, हेरोइन, इंजेक्शन, এটা ডিটেইলস ডাটা আপনাদের কাছে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তার কারণে এটার সঙ্গে যুক্ত দুইটা, যেটা সরকারের বড় সাফল্য, যে মহিলা নির্যাতন মুক্ত ত্রিপুরা তৈরি করা। সেই দিশাতে 8.8% মার্চ পর্যন্ত 8.8% যে মহিলা নির্যাতন কমে গেছে ত্রিপুরা। সেটাতে আমার কোনো সন্তুষ্টি নয়, যতক্ষণ পর্যন্ত জিরো না হয় সরকার সে জায়গাতে সন্তুষ্টি রাখবে না। কিন্তু শুরুয়াত হয়েছে পজিটিভিটির সঙ্গে, তো সরকার সবচেয়ে বড় উপলব্ধি সেটাই। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কতটা সক্ষম হয়েছে এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে সবচেয়ে বড় বিষয় ছিল সরকার প্রতিষ্ঠার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের জন্য 7ম পে কমিশন ঘোষণার বিষয়ে আলোচনা করা হবে। আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে থেকেও তা করা হয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাজেটের বাইরে কেন্দ্রীয় সরকার প্রথমে 750 কোটি টাকা, তারপর আবার 750 কোটি টাকা এবং 300 কোটি টাকা প্রদান করেছে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই। বাজেট বহির্ভূত অর্থ প্রদানের ফলে 7ম পে কমিশন প্রদান সম্ভব হয়েছে। 7 পে কমিশন স্কেল প্রদান করা হয়েছে, কিন্তু এখনো বিভিন্ন অ্যালাউন্স বাকি রয়েছে। হাতে রয়েছে আরো 4 বছর সময়। সরকারের লক্ষ্য সকলকে নিয়ে কাজ করা, কর্মচারীরা যেন সচ্ছল থাকে সেদিকে লক্ষ্য রাখা সরকারের কর্তব্য। কর্মচারীদের জন্য 7ম পে কমিশন ছাড়াও সামাজিক ভাতা বৃদ্ধি করে 2000 টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মোতাবেক বর্তমান সরকার প্রথম ধাপে সকল সামাজিক ভাতা বৃদ্ধি করে 1000 টাকা করেছে। পরবর্তী সময় তা বৃদ্ধি করে 2000 টাকা করা হবে। যুবকদের স্মার্টফোন প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মোতাবেক এবারের বাজেটে 5 কোটি রাখা হয়েছে। প্রথম ধাপে গ্র্যাজুয়েটদের এই স্মার্টফোন প্রদান করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতিশ্রুতি দিয়েছে, কোশ্চেনটা আমরা খুব ভালো, কারণ নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ার পর সাংবাদিকরাও খেয়াল রেখেছে, অপোজিশন আমার বন্ধুরাও বিধানসভাতে খেয়াল রাখতে সবসময় বলে, সেটা একটা ভালো দিক বের করার জন্য। না হলে আগেও ম্যানিফেস্টো তৈরি হতো, কিন্তু যারা তৈরি করতো এরাও ভুলে যেত, আমার সাংবাদিক বন্ধুদের খেয়াল থাকতো না। কারণ কি, ওই ম্যানিফেস্টো তো কোনো কিছু থাকতোই না। আমি দেখেছি 2টা ম্যানিফেস্টো তার আগে বামফ্রন্ট সরকারের, তার মধ্যে কোনো কিছুই কমিটমেন্ট জনতার জন্য থাকতো না, শুধু দোষারোপ করা কেন্দ্র সরকারকে এই ধরনের একটা ম্যানিফেস্টো তৈরি হতো। আমি খুশি আপনি যে কোশ্চেনটা করেছেন, জবাব দেওয়া সরকার সেটাই কাম্য। আমাদের নির্বাচনের যে সবচাইতে বড় যে বিষয়টা ছিল সেটা ছিল যে আমরা সরকারে আসতেই প্রথম ক্যাবিনেটে 7th পে কমিশনের বিষয়ে আলোচনা করব এবং সেটা আনবো। আমরা সেটা এনেছি প্রথম ক্যাবিনেটেই। এবং রাজ্যের আর্থিক স্থিতি আপনারা অবগত আছেন এবং ত্রিপুরাবাসী অবগত আছে। ওই স্থিতিতে রেখে যদি কেন্দ্র রাজ্য এক সরকার না হতো, বহুদিন পর ত্রিপুরাতে কেন্দ্র এবং রাজ্য এক সরকার হয়েছে, তার লাভও ত্রিপুরা পেয়েছে। তো তার জন্য নরেন্দ্র মোদী সরকার বাজেটের বাইরে প্রথমে 750 কোটি টাকা, তারপর আবার 750 কোটি টাকা আর 300 কোটি টাকা সরকার আসার কিছুদিনের মধ্যে এই যে এক্সট্রা টাকাটা দিয়েছে, তার কারণে আমরা 7th পে কমিশন দিতে সক্ষম হয়েছি।
সেভেন্থ পে কমিশন মানে সেভেন্থ পে কমিশন স্কেল দিয়েছি, বাকি অ্যালাউন্সেস এখনো বাকি রয়েছে, কিন্তু 4 বছর সময় আমাদের কাছে রয়েছে এবং আরো কিছু যে সুযোগ সুবিধা কর্মচারীদের ছিল সেগুলো আমরা এসে বাড়িয়েছি এবং আমাদের লক্ষ্য যে সবাইকে নিয়ে কাজ করা এবং কর্মচারীদের যাতে এরা সচ্ছল থাকে সেটাও রাজ্যের সরকারের প্রধান কর্তব্য। তার সঙ্গে সঙ্গে সেভেন্থ পে কমিশনের সঙ্গে সঙ্গে যেমন আমরা আরেকটা কমিটমেন্ট করেছিলাম, যে বড় কমিটমেন্ট, যে যারা সোশ্যাল ভাতা পাচ্ছেন সেগুলোকে আমরা 2000 টাকা করে দেব। তো সেটা প্রথম ধাপে প্রথম কিস্তিতে আমরা সম্পূর্ণ ভাতাগুলোকে 1000 টাকা করে দিয়েছি। তারপরে দ্বিতীয় যখন আসবে তখন সেটাকে সেইভাবে করা হবে। এই দুটি যে আমাদের ভিশন ডকুমেন্টসে মূল ছিল দুটি। আরেকটি ছিল যে না, নজওয়ানদেরকে সেলফোন দেওয়া হবে, স্মার্টফোন। সেটাও আমরা বাজেটে 5 কোটি টাকা রেখেছি। এবার আমরা যারা গ্রাজুয়েট রয়েছে তাদেরকে প্রথম দফাতে 12,000-এর কাছাকাছি রয়েছে, আমরা স্মার্টফোন দেব। এই 3টি মূল বিন্দু ছিল ভিশন ডকুমেন্টসে, তিনটাই আমরা শুরু করেছি। রোজগার মানে সরকারি চাকুরি। ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরা এটাই বুঝতো, কারণ পূর্বে তাদেরকে এটাই বোঝানো হয়েছে। কিন্তু বর্তমান সরকার বেকার যুবক যুবতীদের বোঝাতে সক্ষম হয়েছে যে রোজগার মানে সরকারি চাকুরি নয়। তাই বলে সরকারি চাকুরি হচ্ছে না তা নয়। মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত টেটের মাধ্যমে 983 জনের চাকরি হয়েছে, 110 জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। ডাইন হার্নেসে 271 জনের চাকরি হয়েছে। তবে ঢাকঢোল পিটিয়ে এ নিয়োগ করা হয়নি, সরকার তার দায়িত্ব পালন করছে। দেখুন, ভালো প্রশ্ন করেছেন আপনি। রোজগার মানে সরকারি চাকরি, এই মানসিকতাটা ত্রিপুরার মধ্যে নজওয়ানদের মাথায় বসিয়ে দেওয়া হয়। আর সেই রোজগার করার জন্য আপনাকে দলের পিছনে হাঁটতে হবে। সেটা 10 বছর হতে পারে, 12 বছর হতে পারে, 15 বছর হতে পারে, মানে এক যুগের কম তো হবে না। যেটা এক যুগ আপনাকে কমসে কম যোগী হয়ে আপনাকে পার্টির পেছনে ঘুরতে হবে। ও তারপর দেখবে যে আপনার চাকরি হবে না হবে না, তারপরে অনেকরা ওভারেজ হয়ে যায়। এই যে মানসিকতাটা তৈরি করে দেওয়া হয়েছিল যে সরকারি চাকরি হি রোজগারের মাধ্যম, এটাকেই রোজগার বলে, সেটাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছে ত্রিপুরাতে 1 বছরে, যে রোজগার মানে সরকারি চাকরি নয়, সরকারি চাকরিও একটা রোজগারের মাধ্যম। এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে হয়। আর সরকারি চাকরি হয়নি তেমনই। এ রাজ্যে ট্যাক্সের মাধ্যমে 983 জনের চাকরি হচ্ছে ট্রান্সপারেন্ট চাকরি। কেউ বলতে পারবে না যে মামা দাদু কাকা পার্টি করে বলে চাকরি পেয়েছে। তারপর 110 জন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হেলথ ডিপার্টমেন্টে। ডায়াগনোসিসের মাধ্যমে 271 জন হয়েছে। 1400 কাছাকাছি নিউ রিক্রুটমেন্ট হয়েছে। কিন্তু ঢাকঢোল পিটিয়ে করা হয়নি যে চাকরি দিচ্ছি তার জন্য কাঁসা ঘন্টি বাজাতে হবে, সব জায়গাতে প্রচার করতে হবে। সরকার তার দায়িত্ব পালন করে চলছে। বর্তমান সরকার স্বচ্ছ প্রশাসনে বিশ্বাসী, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তার প্রমাণস্বরূপ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রেগা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ পূর্বতন রাজ্য সরকার রেগার কাজের জন্য যে নিয়ম ছিল তা মানেনি। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসে তদন্ত করেছে, কিন্তু পূর্বতন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার পর দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই সরকার কোনো জায়গায় আপোষ করেনি। এই সরকারের সময় 2 জন মহকুমা শাসককে বরখাস্ত হতে হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওনার প্রথম গন্ডাছড়া সফরে 4 জন অফিসারকে বরখাস্ত করা হয়েছে। যে সকল পুলিশ অফিসারের নাম নেশা কারবারের সাথে জড়িত ছিল তাদেরকে এই সরকার প্রতিষ্ঠার পর বরখাস্ত হতে হয়েছে, এমনকি জেলও খাটতে হচ্ছে। এই ধরনের আমরা প্রথম সরকারে আসার পরই দেখলাম যে নভেম্বর থেকে মনরেগার কাজ ত্রিপুরাতে বন্ধ হয়ে গেছে। নভেম্বর 2017 থেকে বন্ধ। আমরা আজকের এই 9 তারিখে আমরা শপথ গ্রহণ করেছি। প্রথমবার 18 মার্চ যখন আমি 2018-তে দিল্লিতে গেলাম, তো প্রথম
আমাকে যেতে হয়েছে নরেন্দ্র সিং তোমরের কাছে, কেন্দ্রীয় রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে। কেন যেতে হয়েছে? কারণ কি গ্রামে গঞ্জে মনরেগার কাজ বন্ধ হয়ে গেছে। ত্রিপুরাতে জাতি জনজাতি অনেক গরিব লোক রয়েছে। তো গিয়ে কি দেখলাম যে নভেম্বরে থেকেই ত্রিপুরাতে বন্ধ। তার কারণ ত্রিপুরা রাজ্য সরকার যে মনরেগার যে প্যারামিটার ছিল 27টা প্যারামিটার, তার মধ্যে 25টাই ত্রিপুরা সরকার মানেনি। 27টার মধ্যে 25টা প্যারামিটার। তো তার জন্য কেন্দ্রীয় সরকারের একটা টিম এসেছিল, সেই টিমের রিপোর্টে ফাইল তৈরি হয়েছে। ত্রিপুরা সরকারকে বলা হয়েছিল যে আপনারা অডিট করুন। অডিট করেছে কিন্তু বিধানসভায় পেশ করেনি, কারণ এক্সপোজ হয়ে যাবে। আমরা আসার পর আপনারা দেখেছেন বিষ্ণুদেব বর্মা মহোদয় সেটা বিধানসভাতে রেখেছে। আর সঙ্গে সঙ্গে সেটাও বলা হয়েছিল যে যারা দোষী অফিসার তাদের উপরে ব্যবস্থা করার জন্য, এফআইআর করার জন্য। আর এফআইআর না করলে কেন্দ্র সরকার পয়সা দেবেন। আমরা আসার 3 দিনের মধ্যে এফআইআর করেছি এবং 7 জন অধিকারী সাসপেন্ড হয়েছে, কার্যবাহী করেছি। আর 12 দিনের মাথাতে ত্রিপুরাতে কেন্দ্র সরকার সেই ম্যান্ডেজের টাকা এবং বাকি যে মনরেগার পয়সা সেগুলো পাঠিয়ে দিয়েছে। মিট দ্য প্রেসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, থানাতে পূর্বের তুলনায় বেশি মামলা নথিভুক্ত হচ্ছে। এটা ভালো লক্ষণ। এখন থানাতে গেলেই মামলা নথিভুক্ত করা হয়, কাউকে জিজ্ঞেস করা হয় না তিনি কোন পার্টির। থানায় মামলা দায়ের করার জন্য কোনো নেতার সুপারিশের প্রয়োজন হয় না। এটাই প্রমাণ করে আইন শৃঙ্খলা সঠিক রয়েছে। দেখুন, প্রথম যে আপনি ল এন্ড অর্ডার ঠিক আছে কোন জায়গা থেকে স্থির করবেন, কোথায় যান? যখন কোনো কিছু আপনার সঙ্গে অন্যায় হয়েছে আপনি কোথায় যান? আপনারই আমি একটা কিছু কোথায় যাবেন? আপনার সঙ্গে কোনো অন্যায় হয়েছে আপনি প্রথমে কোথায় যাবেন? থানায় যান। ঠিক আছে, যান তো আপনি থানা, কাউকে একটা অন্য লোককে থানায় পাঠান, তবেই আপনি বুঝতে পারবেন। থানাতে গেলে বোঝা যায় যে এই সরকার আসার পর কত কেস রেজিস্টার্ড হয়েছে। বিধানসভাতে আমার বিরোধী পার্টির সদস্যরা উঠায় এত কেস রেজিস্টার হয়ে গেছে, ভালো লক্ষণ। মানে এখন থানাতে গেলেই কেস রেজিস্টার হয়, যে কেউ হোক তাকে জিজ্ঞাসা করা হয় না তুমি কোন বাড়ি থেকে এসছো। আগে এফআইআর করার সময় এমনও ছিল ত্রিপুরা রাজ্যে, এফআইআর করার সময় আইজি ল এন্ড অর্ডারের আদেশ নিত। দিস ইজ ফ্যাক্ট, এটা সত্য ত্রিপুরা। আজকে কোন ব্যক্তি গেলে থানাতে সে কেস রেজিস্টার করতে পারে। রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে দলের সভাপতি এবং এনসি দেববর্মা দেখবে, কারণ জোট সরকার ক্ষমতায় রয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণ সেটাকে আমাকে চিন্তা করতে দিন, অমিত ভাই শাহকে চিন্তা করতে দিন, মাননীয় প্রধানমন্ত্রীকে চিন্তা করতে দিন। মন্ত্রিসভা সম্প্রসারণ সাংবাদিকেরা করেন, আমি শুনি জানার অধিকার আছে। যখন হবে তো আপনারা জেনে যাবেন। সেটা মাথা ব্যথা আবহাওয়াতে মুখ্যমন্ত্রী এবং আমার পার্টির যে প্রেসিডেন্ট এবং এনসি দেববর্মা, এখন আমরা জোট সরকার রয়েছি, নতুন সরকার, তো আমাদের মাথা ব্যথা হওয়া উচিত। আর সেটা সময়ের সঙ্গে সবকিছু হয়। আগে আমরা যে 9 জন আছি, 9 তারিখে শপথ গ্রহণ করেছি, তো 9টা নাম্বার আছে, লাকি নাম্বারে। এদিনের প্রেস দ্য মিটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরো বেশ কিছু বিষয় তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সড়ক দুর্ঘটনা রোধ করতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। হেলমেটবিহীন বাইক চালকদের দেওয়া হবে না পেট্রোল। শনিবার মহাকরণে এক সাংবাদিক বৈঠকে একথা জানান পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে আরো 24টি পর্যটন কেন্দ্র খোলা হবে বলেও জানান তিনি।
এখন থেকে হেলমেটবিহীন দ্বিচক্র যান চালকদের দেওয়া হবে না পেট্রোল। সমস্ত পেট্রোল পাম্পগুলোকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা রোধে এই ব্যবস্থা বলে জানান পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সরকারের 1 বছর পূর্তিতে নিজের দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি একথা জানান। মহাকারণে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী বলেন, এখন থেকে যাত্রী ও পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত গাড়িগুলোকে স্পিড লিমিট ডিভাইস লাগাতে হবে। ধর্মনগর ও উদয়পুরে শীঘ্রই টাউন বাস পরিষেবা চালু হচ্ছে বলে তিনি জানিয়েছেন। যাত্রী ও মাল পরিবহনের সঙ্গে যুক্ত বাণিজ্যিক গাড়িগুলিতে স্পিড লিমিট ডিভাইস লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। অত্যধিক অ্যাক্সিডেন্টের পরিমাণ দিনকে দিন বাড়ছে, স্বীকার করছি এটা ক্রমশ এই অ্যাক্সিডেন্ট বাড়ছে, উদ্বেগজনক ব্যাপার। এটা একটা সংক্রামক ব্যাধির মতো দাঁড়িয়েছে যে এই বিশেষ করে মোটর বাইক, টু হুইলারগুলো যে অ্যাক্সিডেন্ট মাত্রা বাড়ছে সেগুলোকে যাতে কন্ট্রোলে আনা যায় তার জন্য দপ্তর তারা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে। অতি সত্ত্বর রাজ্যে পিপিপি মডেলে গড়ে ওঠা ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ চালু করা হবে, যা রাজ্যে যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। আগের মতো ঘরে বসে লাইসেন্স পাওয়ার বুদ্ধি এবং সেটা বন্ধ। লাইসেন্স নিতে হবে উপযুক্ত, যারা চালাতে সক্ষম, বয়স এবং সেদিক দিয়ে যথেষ্ট মেনটেন করেই লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। রাজ্যে দুর্ঘটনা রোধে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়েছে যেন হেলমেটবিহীন কোনো দ্বিচক্র যান চালককে পেট্রোল সরবরাহ না করা হয়। কারণ দেখা যাচ্ছে এটা আগেও ছিল কিন্তু মান্যতা পায়নি। বাট এখন আমরা সরকারের সিদ্ধান্ত নিয়েছি এ ব্যাপারে যদি কোনো পেট্রোল পাম্পকে উপযুক্তভাবে ধরা হয় যে বিনা হেলমেটে তেল সরবরাহ করছে, এই ধরনের হলে তো সেই সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের বিরুদ্ধে যথেষ্ট সরকারিভাবে আমরা এখানে আমরা গ্রহণ করব। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে শহরে বিভিন্ন রুট সিস্টেম অটো পরিষেবাকে তুলে দিয়ে সমস্ত অটোগুলিকে মিটার অটো পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু কাজ চলছে এবং সেগুলো আমরা অতি সত্ত্বর চালু করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজ্যে 24টি পর্যটন কেন্দ্রের পাশাপাশি আরো নতুন কিছু পর্যটন কেন্দ্র খুলবে রাজ্য পর্যটন নিগম। আখাউড়া চেকপোস্ট এবং চোত্তা খলাস্থিত মৈত্র উদ্যানে হবে নতুন করে পর্যটন কেন্দ্র। শনিবার মহাকরণে রাজ্য সরকারের 1 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে এমনটাই বললেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, রাজ্যে পর্যটকদের আনাগোনা বাড়ছে। বাম আমলের সমালোচনা করে পর্যটন মন্ত্রী বলেন, সেই সময় ব্যাপক নয়ছয় হয়। পর্যটন নিবাস গড়ে তোলার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করে ছবিমুড়া ও নারকেলকুঞ্জের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করার কথা বলেন তিনি। রাজ্যে যে 24টি পর্যটন কেন্দ্রের পাশাপাশি নতুন সরকার আরও নতুন পর্যটন কেন্দ্র খোলার দিকে মনোনিবেশ করেছে। বিশেষ করে আখাউড়া চেকপোস্ট এবং চোক্তাখোলাস্থিত মৈত্রী উদ্যানকে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। পর্যটন নিগমের এইসব ইতিবাচক পদক্ষেপের ফলে দেশীয় বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে চলেছে, যার ফলে রাজস্ব সংগ্রহের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে আস্তে আরও দিনকে দিন সেটা হয়তো বেকারদের মধ্যে কর্মসংস্থানেরও ব্যবস্থা আরও নিশ্চয়ইটা পাবে। রাজ্যে 1 বছরে 8,55,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। আগামী দিনে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার মহাকরণে রাজ্য সরকারের 1 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি বলেন, এখন পর্যন্ত 5,506 জন কৃষকের কাছ থেকে 10,400 মেট্রিক টন আমন ধান ক্রয় করা হয়েছে। আগামী মরশুমে 10,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে বলে তিনি জানান। আমরা বিভিন্ন দপ্তরের যে কাজ আমরা করেছি তার মধ্যে অবশ্যই আমার উপর দায়িত্ব রাজ্যের কৃষি, পর্যটন এবং পরিবহন দপ্তর। তো আজকে এই 1 বছর পূর্তি উপলক্ষে কি কাজ করেছি আমরা তার জন্য আজকে আপনাদেরকে এখানে ডাকা। প্রথমে ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের সঙ্গে আজকে এখানে আমার উপস্থিত আছেন আমার ট্রান্সপোর্ট দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ডার্লং সাহেব, আমার সঙ্গে কৃষি দপ্তরের সেক্রেটারি ML দে সাহেব আছেন এবং কৃষি দপ্তরের ডাইরেক্টর ডিপি সরকার সাহেব এবং আমাদের ট্যুরিজম দপ্তরের ডাইরেক্টর
বিশ্বশ্রী মহোদয় আছেন এখানে, এবং আমি সকলকে আবারও আমাদের সরকারের দপ্তরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা কি কাজ করেছি সেগুলো মনে করি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, যে রাজ্যের মানুষ তাদেরকে জানতে হবে, জানাতে হবে, এটা সরকারের দায়বদ্ধতা, যে আমরা কিভাবে আমি আমার এই দপ্তরের 3টি দপ্তরের মাধ্যমে মানুষের জন্য কি করতে পেরেছি। লক্ষ্য আমাদের অনেকই, সবটা নিশ্চয়ই 1 বছরে শেষ হবে না, এবং এই করার মধ্যে কোথাও দুর্বলতা, কোথাও যদি আমাদের ত্রুটি থাকে সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানানো, এবং সেখানে পরামর্শ আমাদের চাই। তো সেই কারণে আমি প্রথমে আমার এগ্রিকালচার দপ্তরের আমরা এই 1 বছর কি করেছি এবং সেটা আপনাদের সামনে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে জানাচ্ছি। প্রথমেই বলি, রাজ্যের মানুষের টোটাল রাজ্যের মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট 9.18 লাখ মেট্রিক টন শস্য সামগ্রীর, এবং যেটা লাস্ট ইয়ারের প্রোডাকশন হয়েছিল 17-18-তে 8.55 লাখ মেট্রিক টন, এবং আমাদের সরকার আমরা যে অ্যাচিভমেন্ট আমরা নিয়েছি সেটা এই 9.8 মেট্রিক টন এটাকে আমরা পৌঁছাবো, এবং সেটাকে আমরা অতিক্রম করার লক্ষ্যে রাজ্যের কৃষকদের যা প্রয়োজন, তাদের সঙ্গে দপ্তরের যা থাকা, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। যদিও এই মুহূর্তে আমাদের প্রোডাকশন কত হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে সেটা আমরা বলতে পারছি না ফিগারে, সেটা আমরা আর কিছুদিন লাগবে, এবং সেটা তাহলে আমরা পরিষ্কারভাবে বলে দিতে পারবো যে আমাদের লক্ষ্যমাত্রা আমরা কোথায় পৌঁছেছি, সেটা আপনাদের অবশ্যই আমরা জানিয়ে দেব। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার আগরতলা মহিলা কমিশনের কার্যালয়ে বহুভুজ এবং ত্রিপুরা মহিলা কমিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। বহুভুজ ও ত্রিপুরা মহিলা কমিশনের যৌথ উদ্যোগে শনিবার মহিলা কমিশনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, বিশিষ্ট সমাজসেবী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার ছাপ কৃতিত্বের সঙ্গে রাখার জন্য 7 জন নারীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। নারী স্বীকৃতি ও নারী সম্মান প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন, নারী শক্তির স্বরূপ, এই ব্রহ্মাণ্ডের রচয়িতা। নারীদের দুঃখ বুঝতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, সমাজে একটা অংশের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সৌন্দর্য ভূষণে বা শরীরে নয়, মনের দেখার জায়গাটাকে সুন্দর করতে পারলে নারীদের আরো উন্নতি ঘটবে বলে জানান মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। कुछ ऐसे बदले हमारे अंदर हमारी आकांक्षाओं ने घर कर लिया। हम कहते हैं हम हाउसवाइफ हैं। मैं कहती हूँ हाउसवाइफ तो हर महिला है, क्योंकि वो एक गुण है जो केवल महिला को मिला है, पुरुष को नहीं मिला है। क्योंकि जब रचयिता ने कल्पना की थी एक नारी की, तो उसने सोच लिया था कि मेरी इस कल्पना को मैं एक ऐसी शक्ति दूंगा जो हर वो काम कर सकती है जो पुरुष नहीं कर सकता। क्या पुरुष हमारी तरह सोच सकता है? नहीं, आपको उसे बताना पड़ता है, समझाना पड़ता है। नारी आज अपनी प्रतिष्ठा को प्रतिष्ठित करने के लिए समाज में पुरुष को जागृत कर रही है। आओ जागो मेरे साथ, खड़े हो जाओ, हाथों में लिए हाथ दिखाना है हमें कि नारी अब अबला नहीं सबला है। लेकिन उसके साथ साथ प्रोफेशनलिज्म
जब हम लोगों में आ चुका है तो हमें ये भी देखना है कि आज की नारी को किन किन समस्याओं का फेस करना पड़ता है और क्यों सामना करना पड़ रहा है। আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। শনিবার নতুন সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে নিজের সব দপ্তরের রিপোর্ট কার্ড মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন মন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যের উন্নয়নে আগামী দিনে আরো ভালো কাজ হবে বলেও জানান তিনি। রাজ্যের নতুন সরকারের 1 বছর পূর্ণ হবে শনিবার। তার আগে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখা এবং তথ্য ও প্রযুক্তি দপ্তরের সাফল্যের রিপোর্ট কার্ড তুলে ধরলেন দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা, পানীয় জল ও স্বাস্থ্য বিধান শাখার মুখ্য বাস্তুকার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। 4টি দপ্তরের আধিকারিক ও কর্মীদের পরিষেবা প্রদানে ঐকান্তিক রয়েছে। জনগণ সবচাইতে বড় বিচারক, আন্তরিকতার কোনো ঘাটতি নেই। একটি দল হিসেবে রাজ্যের উন্নয়নে আগামী দিনে আরো ভালো কাজ করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুদীপ রায় বর্মন। মানুষ যতক্ষণ অবধি সর্বদিক দিয়ে তার সুফল ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্টির কোনো জায়গা নেই। ত্রিপুরাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী সুদীপ রায় বর্মন। বলতে পারি with full sincerity all my officers right from the principal secretary director যারাই আমাদের এই যে 4টা দপ্তরে আমাদের ফ্যামিলি we tried our level best to live up to the expectation of the people. We sincerely tried to deliver the best for the interest of the state. মাপজোন তো আমাদের নেই, জনগণ হচ্ছে সবচেয়ে বড় বিচারক, ওনারাই বিচার করবেন। তবে এটুকু বলতে পারি সিনসিয়ারিটির কোনো অভাব নেই। With full sincerity, all my officers, the team which I am leading, all of us are sincere to our task. আগামী দিনগুলোতে আরো ভালো কাজ করবো। There is no room for satisfaction. We will try to achieve by which our Tripura prospers like anything in all spheres. আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। আসামের জোরহাট ও গোলাঘাটি এলাকায় বিষ-মদ কাণ্ডে প্রায় 1.5 শতাধিক মানুষের প্রাণহানি হওয়ায় সারা রাজ্যে চলছে আবগারি অভিযান। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে চোলাই মদ বিরোধী অভিযানে নামে পাথারকান্দির আবগারি বিভাগ। গ্রেপ্তার করা হয় 25 জন চোলাই মদ কারবারিকে।
অসমের জোরহাট ও গোলাঘাট জেলায় সংঘটিত বিষ মদ কাণ্ডের জেরে প্রায় 1.5 শতাধিক লোকের প্রাণহানিজনিত চাঞ্চল্যকর ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের আচর অব্যাহত। এমনকি বিষ মদ পান করে এখন পর্যন্ত মৃত্যু ঘটার সংবাদ পাওয়া যাচ্ছে। এসবের প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংস্থা সহ সচেতন মহল প্রকাশ্যভাবে প্রতিবাদ সাব্যস্ত করছে। এতে বাধ্য হয়ে নড়ে চড়ে বসল প্রশাসন। এ মর্মে ইতিমধ্যেই রাজ্যে আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের তৎপরতায় বিভিন্ন জেলায় আবগারি বিভাগকে ব্যাপক রদবদল করা হয়েছে। এতে করিমগঞ্জ জেলার সাবেক আবগারি সুপারিনটেন্ডেন্ট সুব্রত বিশ্বাসকে চিরাং জেলায় বাক্সায় বদল করে তার স্থলে নতুনভাবে মানসজ্যোতি দাসকে দায়িত্বভার সমঝে দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও আবগারি বিভাগের খোলননাচ পাল্টাবে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল। এরই পরিপ্রেক্ষিতে জেলা আবগারি অধীক্ষক ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নির্দেশে শুক্রবার থেকে জোর চোলাই মদ বিরোধী অভিযানে নামে পাথারকান্দি আবগারি বিভাগ। এই অভিযানে মোট 25 জন চোলাই মদ কারবারিদের গ্রেপ্তার করেন আবগারি কর্মীরা। আবগারি অভিযান সম্পর্কে পাথারকান্দি সার্কেল আবগারি বিভাগের সহকারী পরিদর্শক অনিরুদ্ধ সাহা জানান যে রাজ্যে বিষমদজনিত তাণ্ডবে পুরো রাজ্য জুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে অবৈধ চোলাই মদ প্রস্তুতে নানা রকমের বিষাক্ত রাসায়ন প্রয়োগ করার ফলে বিষমদের জন্ম হচ্ছে। এসব মদই অজান্তে পান করে প্রাণ হারাচ্ছেন অনেক সহজ সরল মানুষ। তিনি আরও জানান যে বিভাগীয় নির্দেশ মোতাবেক গত শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন ধরে আবগারি বিভাগের দলটি পাথারকান্দির এরালিগল, চাঁদখিরা, সোনাখিরা ও সলগুই, তিনখাল, কটামনি, রাঙ্গামাটি, কন্টেকছড়া, নাগড়া, হাতিখিরা, বাজারিছড়া, ইচাবিল, মেদলিছড়া, লোয়ারপুয়া, শিবেরগোল, খাগড়া প্রভৃতি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ চোলাই মদের ডেরা সহ বিভিন্ন লাইন, হোটেল ও ধাবাতে হানা দিয়ে অবৈধ মদ জব্দ করে বিনষ্ট করেছে। এতে প্রায় 2000 লিটার চোলাই মদ ও প্রায় 500 লিটার পরিমাণ স্পিরিট মদ জব্দ সহ প্রায় 40 কেজি মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়। তৎসঙ্গে বিভিন্ন ডেরা থেকে মদ তৈরির মেশিন জব্দ করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে এসব কাণ্ডে জড়িত প্রায় 25 জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে নগদ 10,000 টাকা জরিমানা আদায় করা হয়। পরে ধৃতদের আবগারি বিভাগের নতুন আইনের ধারা মোতাবেক তাদেরকে লিখিত মুচলেখার মাধ্যমে জমানতে রেহাই করা হয়। তবে তাদের নামে আদালতে মামলা চলবে। বিভাগীয় উপপরিদর্শক শাহাবাবু আরও জানান যে আগামী সপ্তাহে পাথারকান্দির এমন কিছু নতুন নতুন স্থানে আবগারি অভিযান চালানোর ছক কষা হয়েছে, যেসব স্থানে ইতিপূর্বে আবগারি অভিযান চালানোর খবর নেই। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে সারা রাজ্যে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এই লোক আদালতে মোট 6863টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার সারা রাজ্যে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। সারা রাজ্যে 55টি আদালত বসে। রাজ্য হাইকোর্টেও হয় বিশেষ লোক আদালত। এই বিশেষ লোক আদালতে মোট 6863 ট্রাফিক মোটরযান সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এছাড়া অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য শনিবার তোলা হয়। মামলার পাহাড় কমাতে এখন লোক আদালতের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। লোক আদালতে দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়। পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে পশ্চিম জেলা আদালতেও অনুষ্ঠিত হলো জাতীয় লোক আদালত। পশ্চিম জেলায় এদিন মোট 11টি কোর্ট বসে। 60টি কোর্ট বসে বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য। এদিন পশ্চিম জেলায় অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে মোট 725টি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানান পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারক এস দত্তপুরকায়স্থ। আজকে আমাদের এই বছরের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং এই লোক আদালতের অঙ্গ হিসাবে আমরাও পশ্চিম ত্রিপুরা জেলায় লোক আদালত, জাতীয় লোক আদালতের আয়োজন করেছি। এখানে আমাদের টোটাল 11টি কোর্ট বসানো হয়েছে লোক আদালতের। তার মধ্যে 60টা কোর্ট আমরা বিচারাধীন মামলা নিয়ে নিষ্পত্তির চেষ্টা করব, এবং আলাদা 4টা কোর্ট বসানো হয়েছে যেগুলো প্রি লিটিগেটিভ ডিসপিউট বা ব্যাংক রিকভারি কেসেস, ওইগুলো নিয়ে বসানো হয়েছে। তো তার মধ্যে এমএসি ট্রাইব্যুনাল বা এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিমের কেস যেগুলো আছে ওগুলো সংক্রান্ত ব্যাপারে আমাদের 3টি আদালত রয়েছে। ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট ব্যাপারে 2টো আদালত,
ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস যেগুলো আছে সেগুলোতে একটা আদালত এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কেসের নিষ্পত্তির জন্য আরও একটি আদালত বসানো হয়েছে। আমাদের যে টোটাল কেস নেওয়া হয়েছে এই ব্যাংক রিকভারি কেসেস যেগুলো সেগুলো টোটাল নেওয়া হয়েছে 512টি এবং আমাদের বাকি এই যে বিচারাধীন মামলা আছে সেগুলো আরও 213টি নেওয়া হয়েছে। সর্বমোট 725টি মামলা এখানে নেওয়া হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের হাতে আটক একজন। ঘটনা কলকাতার সল্ট লেকের ভারতী বিদ্যাভবন আইল্যান্ডে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা সল্ট লেকের ভারতী বিদ্যাভবন আইল্যান্ডে। পুলিশের হাতে আটক করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এলাকাবাসীর দাবি, শনিবার সকাল 6:30 নাগাদ 3 জন ভারতী বিদ্যাভবন আইল্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ইট দিয়ে ভাঙছে। এলাকাবাসী এলে পালিয়ে যায় 2 জন। ধরা পড়ে একজন, তার নাম সুজয় মণ্ডল, দত্তাবাসের বাসিন্দা। 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত জানায় অভিযুক্ত বিজেপি সমর্থক। পুলিশ সূত্রে খবর, বাকি 2 জনের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয় জলপাইগুড়িতে। এই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। শনিবার দুপুরে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে জলপাইগুড়িতে। দুপুর 2:10 একযোগে সার্কিট বেঞ্চের ফলক উন্মোচন করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। 9 মার্চ উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক দিন। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে, তাই জলপাইগুড়ি এখন উৎসবের চেহারা নিয়েছে। জলপাইগুড়ি থেকে মহিউদ্দিন আহমেদের রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গ শাসক দলের চলছে জোর প্রস্তুতি। শনিবার মেমারি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সভায় যোগদান করে জয়ী হলে হিরো আর পরাজিত হলে জিরো বলে স্থানীয় নেতৃত্বদের হুঁশিয়ারি দেন জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মেমারি 1 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি আনন্দম চিত্রমন্দির প্রেক্ষাগৃহে সকাল 10টা থেকে ব্লক সম্মেলন করা হয়। প্রধান বক্তা ছিলেন জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল, বিধায়িকা নার্গিস বেগম, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, অধ্যাপক ডক্টর আবুল হাসেম মণ্ডল, সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, জেলা নেতা আজিজুল হক, ছাত্রনেতা সাদ্দাম, মহিলা নেত্রী তৃষ্ণা সরকার, ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুই দাস, সহ সভাপতি শেখ মোয়াজ্জেম সহ জেলা পরিষদ, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের সকল দলীয় জনপ্রতিনিধি ও কর্মীবৃন্দ। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন স্বপন দেবনাথ, সুনীল মণ্ডল ও আবুল হাসেম মণ্ডল। শহীদ বেদিতে মাল্যদান ও 1 মিনিট নীরবতা পালনের পরে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন স্বপন দেবনাথ। উদ্বোধনী সঙ্গীত করেন সরকারি নথিভুক্ত শিল্পী রফিকুল ইসলাম খান। এদিন স্বপনবাবু বক্তব্যে গল্পচ্ছলে সমস্ত গোষ্ঠী রাজনীতির কথা বলে সকলকে খোঁচা দিয়ে কড়া ভাষায় জানিয়ে দেন বুথ লেভেল থেকে সর্বস্তরের কর্মী ও নেতৃত্বকে জয়ী হলে হিরো আর পরাজিত হলে জিরো মনে রাখবেন। একই কথা বলেন কৃষ্টি হলে মেমারি টাউন কংগ্রেস সম্মেলনেও। ভারতবর্ষের কোনো রাজ্যে যেটা নেই আমাদের রাজ্যে আছে, কারণ ভারতবর্ষের তার সঙ্গে বর্ধমানেও জনসংখ্যার বিচারে প্রায় অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। মমতা যদি অতই সুসংগঠক এবং শ্রদ্ধেয় হবেন, তাহলে মহিলাদের সংখ্যা এত কম কেন? যারা হাততালি দিবেন তাদের কাছে প্রশ্নটা রাখছি, বলুন আপনারা হাততালি দিবেন, বলুন না। আমাদের যে কর্মী সম্মেলন এখন 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে, তা হলটা তো ফাঁকা হয়ে গেল। মানে আপনারা ভাবছেন যে আপনার প্রিয় নেতা যে বক্তব্যটা বলবে সেটাই তৃণমূল,
তার বাইরে যারা বক্তব্য রাখবে বা যারা পার্টি করবে তারা তৃণমূল নয়। এই মানসিকতাটা পরিবর্তন দরকার আছে। কিছু মনে করবেন না, আমি সামনে কথা বলে পছন্দ করি। মঞ্চে আছেন আমাদের বর্ধমান জেলার অন্যতম সভাধিপতি, আমাদের বর্ধমান জেলা পরিষদে দেখেছি। কারণ রাজনীতি বাড়ির মানুষ হিসেবে মেমারি পুঙ্খানুপুঙ্খ রাজনৈতিক ইতিহাস আমাদেরও রাখতে হয়। আজকে যারা সেই বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এখানে এসেছে, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। পূর্ব বর্ধমান প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।